আমার বক্তব্যটা ছিল চাঁদা এবং চাঁদাবাজি দুটো জিনিস ভিন্ন। আমরা পরিবহন ক্ষেত্রে সবকিছুকে চাঁদাবাজি মনে করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মালিকদের যে রেজিস্ট্রেশন করা সমিতি আছে এবং শ্রমিকদের কল্যাণের জন্য কিছু রেজিস্ট্রেশন করা সমিতি আছে, তারা একটা নির্ধারিত হারে চাঁদা কালেক্ট করে তাদের প্রয়োজনে তারা ব্যয় করে এবং সেই কতটা স্বচ্ছতার সাথে ব্যয় করে আমি সেই বক্তব্যে বলেছিলাম সেখানে প্রশ্ন আছে। কিন্তু তারা এটা সমঝোতা মানে আমি বুঝিয়েছি তারা এটা নির্ধারিত করে সম্মতিতে নির্ধারণ করেছেন এবং সেটা তারা পে করেন। এটা হলো চাঁদা। সেই চাঁদাটা ধরেন আমাদের আপনি যদি প্রেস ক্লাবের সদস্য হন, আপনি নিশ্চয়ই বার্ষিক চাঁদা দেন। আমি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত, আমি ধরেন বছরে রিহাবের চাঁদা দিই। আমি পার্টিতে নির্বাহী কমিটির সদস্য হলে একটা ছোট্ট অ্যামাউন্ট বছরে চাঁদা দিতে হয়, সেটা দিচ্ছি। আমি 3টি মসজিদ কমিটির সাথে জড়িত, আমি কিন্তু চাঁদা দিচ্ছি। আপনি যেটা বলছেন ডোনেশন এক জিনিস, আবার এই যে নির্ধারিত চাঁদা দেওয়া এটাও কিন্তু আরেকটা প্র্যাকটিস এবং এটা আছে আমাদের জায়গায়। চাঁদাবাজি আমি ওটাকে বলতে চাচ্ছি যে যেটা আপনি দিতে চান না, দেওয়া উচিত না, কিন্তু কেউ আপনাকে চাপ প্রয়োগ করে নিচ্ছে, বাধ্য করছে এবং দিতেই আপনি হচ্ছে আপনাকে, সেটা হলো চাঁদাবাজি। এই চাঁদা আর চাঁদাবাজির আমি পার্থক্য বোঝাতে চেয়েছি। আমি দুটোকে এক করতে চাইনি এবং আমি বলিনি যে চাঁদাবাজি নাই। আমি বলেছি চাঁদাবাজি আছে এবং আমার ওই মন্ত্রণালয়ে কোনো সুযোগ নেই। আমরা এটা যেভাবে হোক দমন করব, নিয়ন্ত্রণ করব। যত্রতত্র চাঁদাবাজি পরিবহন খাতে চলবে না, এটা আমার সরকারের অঙ্গীকার, আমারও অঙ্গীকার। তো সেটাকে বলা হয়েছে যে আমি চাঁদাবাজি আর সমঝোতাটাকে বলেছি যেটা চাঁদাবাজি না, এটা সমঝোতা না। আমি চাঁদাকে বলেছি যে নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। রবিউল ভাই, আপনি যোগাযোগের একজন ছাত্র, শুধু যোগাযোগের ছাত্র না, আপনি একজন খুব ভালো কমিউনিকেটরও বটে। তো আপনি সিমেন্টিক্সের ব্যাপারগুলি জানেন যে সিমেন্টিক্যাল মানেগুলি কিরকম ভাবে হয়। আপনি চাঁদা ও চাঁদাবাজির পার্থক্যটা আপনি আমাদের সবাইকে বুঝাইতে চাইলেন কেন? মানে আপনার মধ্যে কি এই ডাউট ছিল যে আমরা চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বুঝি না? না না, বুঝে যে অনেকে না, সেটা আমাকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তাতে স্পষ্ট অনেক না। কিন্তু আপনি যখন এটা বলবেন তখন তো অনেকের এটা মনে হবে যে কোনো কারণে মাননীয় মন্ত্রী কি চাঁদাকে বা চাঁদাবাজিকে হালাল করতে চাইতেছেন কিনা বা সফেন করতে চাচ্ছেন কিনা, এটা তো মনেই হবে। না, এরকম মনে হতে পারে, কিন্তু ঘটনা তো তার জন্য আপনি সঠিক জিনিস যেটা মন্ত্রণালয় থেকে দেখছেন সেটা যে বলবেন না, এভাবে তো আত্মসমর্পণ করাটাও ঠিক হবে না। আমি আপনাকে আরো একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে চাঁদাবাজি এই সেক্টরে নাই, আমি কিন্তু ওই বক্তব্যে তা বলিনি। আমি বলেছি যেখানে সমঝোতার ভিত্তিতে মালিকরা তাদের উপার্জিত অর্থ তারা কালেকশন করে তারা ব্যয় করছে, সেটি নিয়ন্ত্রণ করা কতটা আমার জায়গা থেকে সুযোগ আছে। কারণ তারা একটা বৈধ সংগঠন, তারা রেজিস্ট্রেশন করেছে, বিধি মেনে তারা পরিচালিত হয়। সেটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দেখতে পারে যে তারা ওই শর্ত পূরণ করছে কিনা ওই সমিতি, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে চাঁদাবাজিটা একটা ফৌজদারি অপরাধ, তাদেরও সক্রিয় থাকার প্রয়োজন আছে। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো এইরকম যে মালিকদের এই যে নির্ধারিত করা চাঁদা তারা কালেক্ট করে, সেটাকে আমি চাঁদাবাজি বলছি না। তবে পরিবহন ক্ষেত্রে কিছু দুর্বৃত্তায়ন আছে, কিছু সুবিধাভোগী আছে, শ্রমিক সংগঠন মালিকদের মধ্যে কর্তৃত্ববাদী কিছু আছে, তারা চাঁদাবাজি যেটা করতে চায় সেটা আমি প্রতিরোধ করব, সেটা আমার এখানে সুযোগ নেই। সেই অংশ আমার বক্তৃতার মধ্যে আছে, কিন্তু আমার বক্তৃতাটা খণ্ড আকারে প্রকাশ করা হওয়ার ফলে একটা বিতর্ক হয়তো তৈরি হয়েছে। এখন এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, আমার হয়তো দুর্ভাগ্য, অথবা আমি শব্দ ব্যবহার করতে যদি না পেরে থাকি সেটা আমার অজ্ঞতা হতে পারে। আমার কাছে মনে হচ্ছে কাউকে প্রটেক্ট করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আরেকটা কথা বলি, পরিবহন সেক্টরকে আমি কাউকে কখনোই আগেও চিনতাম না, এখনো চিনি না। সমন্বয় করবার জন্য এই যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ করতে এসে 2-4 জনকে, তাদের সমিতিকে 2-4 জনকে চিনেছি, দেখেছি। তাদের প্রতি আমার কোনো বিশেষ দুর্বলতাও নেই। তো আমি যেটা বুঝাতে চেয়েছি যে কিছু জায়গা আছে যেটা শ্রমিকদের কল্যাণে কালেক্ট করা হয়, এটা সত্য। সেখানে শ্রমিকরা কিছু সুবিধা পায়, এটাও সত্য। মালিক যারা আছেন তারাও বেশ কিছু কল্যাণকর কাজ তাদের প্রয়োজনে করেন, এটাও সত্য। সেটাকে চাঁদাবাজি হিসেবে ঢালাওভাবে দেখলে অনেক জায়গায় একটা ভুল মেসেজ যায়। চাঁদাবাজি যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করবার জন্য, দমন করার জন্য আমাদের কাজ করা দরকার, সজাগ থাকা দরকার। এটা নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করতে হবে, সেটা না হলে পরিবহন সেক্টরটা যথাযথভাবে ফাংশন করে না। অতএব এখানে আমাদের কিন্তু জিরো টলারেন্স আছে, কিন্তু আমি এটা বৈধতা দিতে চেয়েছি। সেভাবে দেখলে এটা আমার প্রতি মানে এই হবে, আমার ইনজাস্টিস হবে। রবিউল ভাই, আমি এখন যেটা বলি সেটা দুই ভাগে বিভক্ত। আমার এখানকার অভিজ্ঞতা দেখছি, আমার বেশ কিছু বন্ধু এখানে গাড়ি চালান, মানে যারা ভাড়ার গাড়ি, যেটাকে আমরা উবার বলি, ট্যাক্সি বলি, সেগুলি চালান। তাদের নিজস্ব কিছু সমিতি আছে এবং এই সমিতি তাদের জনকল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ ব্যয় করে থাকে। তাদের হঠাৎ মৃত্যু হলে, ইন্স্যুরেন্সে অনেক টাকার দরকার হলে, তাদের বাচ্চাদের ফ্যামিলির কোনো প্রয়োজন হলে, এবং সেটা খুবই, এই টাকাটা আমি দেখছি হচ্ছে যে
দেয়ার ব্যাপারে সবাই খুব সিরিয়াস, মানে আমার যে বন্ধুরা গাড়ি চালান অ্যাসোসিয়েশনকে চাঁদা দিয়ে আসবেন সেই ব্যাপারে তারা খুব সিরিয়াস, মানে তারা ইচ্ছা করে কেউ মানে কোষাধ্যক্ষ টাকা নিতে দেরি করলে বা সময় না হলে গিয়ে দিয়ে আসার মতো সিরিয়াস তারা। কিন্তু কথা হলো, আপনি যাদের কথা বলতেছেন সেই সব পরিবহনের অ্যাসোসিয়েশনগুলি, এই সব বিভিন্ন সমিতিগুলি চাঁদা বাস ট্রাক থামায়ে নানা রকম জায়গায় কেন নিতে হবে? মানে বাংলাদেশের মতো জায়গায় 20-30 জায়গায় কেন বাস ট্রাক থামাতে হবে? এটা কি শুধু আমার কথা না রবিউল ভাই, আমাদের একজন দর্শক, আপনি যখন আসবেন জেনেছেন তখন ইউটিউবে এই মন্তব্য করেছেন, উনার নাম মোহাম্মদ আজাদ হোসেন, উনি মন্তব্য করেছেন বিভিন্ন সমিতির চাঁদা বাস ট্রাক থামিয়ে নিতে হবে কেন? বিভিন্ন অ্যাসোসিয়েশন বার্ষিক চাঁদা নেয় যা সবাই অ্যাসোসিয়েশন অফিসে গিয়ে দিয়ে আসে। পরিবহন খাতের চাঁদা কোন কাজে ব্যবহার করা হয় তার হিসাব আছে কিনা আমি প্রশ্নের সাথে যোগ করতে চাই, আপনি সেই হিসাব নিবেন কিনা? রাস্তায় গাড়ি থামিয়ে একটা কাগজ ধরিয়ে দিয়ে টাকা নেয়ার কি অর্থ? এবং আপনার বক্তব্যে সেই অর্থ আদায় করাটা একটু উৎসাহ পাবে কিনা, যে আরে মন্ত্রী সাহেবই তো আমাদের পক্ষে আছে, আর কি লাগে? প্রথমত হচ্ছে আমি আপনার সাথে একমত। আপনারা যেটাকে বলছেন যে 20-25 জায়গায় গাড়ি থামিয়ে টাকা যে নেওয়া হয়, এটা চলতে পারে না। আপনি যেটা খুশি হবেন যে ইতিমধ্যে পরিবহন সেক্টরে যারা মালিক সমিতি আছে এবং যারা শ্রমিক সমিতি আছে তাদেরকে ডেকে আমরা ওটাকে আলটিমেটাম দিয়ে দিয়েছি যে আপনাদের বৈধ যেটা আপনারা বলেন তাদের ভাষায় এবং নির্ধারিত যে বাসের টাকা চাঁদা হিসেবে আপনারা নেন, কালেক্ট করেন আপনাদের প্রয়োজনে, সেটা ইয়ারলি অথবা মান্থলি একটা প্রক্রিয়া অনুসরণ করে পেমেন্ট করবে। সেটা অবশ্যই বাস স্ট্যান্ড, রাস্তাঘাট যে কোনো জায়গায় হবে, এটা আমরা বলে দিয়েছি অলরেডি, এবং এ ব্যাপারে আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি। আরেকটা জায়গা আছে যে বিভিন্ন বাস স্টপেজের কিছু সার্ভিস কিন্তু কিছু সেবা এই পরিবহন সেক্টরের থেকে তারা টাকা কালেক্ট করে এনশিওর করে, তাদের ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন বাস স্ট্যান্ডগুলিকে শুধুমাত্র মেরামত করে দেয়, রক্ষণাবেক্ষণ করে দেয়, কিন্তু ব্যবস্থাপনার সাথে সিটি কর্পোরেশনের জড়িত না। সিটি কর্পোরেশন তার বিনিময়ে কিন্তু আপনার পরিবহন খাত থেকে একটা টাকা কালেক্ট করে, মানে তারা পায়, রাজস্ব বলতে পারেন পায়। আমরা বলেছি যে তোমাদের এই যে বাস স্টেশনগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমরা যেটা ব্যয় করো, কিন্তু কোন কোন বাস আছে সে ওই স্টেশনে থামেই না, কিন্তু তাকে দিতে হয়, তোমরা এটা নিতে পারবে না। যারা বাস ওই স্টেশনের সেবাটা নিচ্ছে সে হয়তো পে করবে, কিন্তু যে সেবাটা নিচ্ছে না, যেমন একটা বাইপাস রোড দিয়ে একটা বাস যাচ্ছে, কিন্তু ওই শহরের ওই স্টপেজ থেকে লোক এসে ওই বাইপাসের ওই আপনার সড়ক পরিবহন থেকে তারা কালেক্ট করতে চাইছে, আমরা এটা নিষেধ করেছি, এটা চলবে না। আর বৈধ হলেও যেটা তারা নির্ধারণ করেছে সেটাও তারা ঘাটে ঘাটে 20টা স্টপেজে আর কালেক্ট করতে পারবে না। তাদেরকে হয়তো সাপ্তাহিক বা মাসিক হারে পেমেন্ট করতে হবে, রিসিটের ভিত্তিতে করতে হবে। কোনো জায়গায় আপনার চাঁদাবাজি যেটা আমরা প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে, যে ঘাটে ঘাটে আমি টাকা দিচ্ছি, থামাচ্ছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এভাবে বিচ্ছিন্নভাবে যত্রতত্রভাবে পরিবহন খাত থেকে কালেক্ট করা যাবে না। তারা আমাদের সাথে একমত হয়েছে এবং তারা সময় চেয়েছে যে এইটাকে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চায় এবং হয়তো মাসিক অথবা বাৎসরিক ভাবে কালেক্ট করতে চায়। একটা অসুবিধা এখানে আছে, অনেক পরিবহন চলে না, সে টিপ দিতে পারে না, তাকেও মাসিক হয়তো চাঁদা দিতে হবে। সেখানে তারা বলতে চায় চলা পরিবহন মানে যে অত্যন্ত যাত্রী বহন করছে সে টিপস প্রতি দিলে তার জন্য ন্যায্য হয়, না হলে মাসিক বা বৎসরে গেলে তার জন্য জুলুম হয়ে যায়, এরকম একটা কথা তারা বলার চেষ্টা করেছে। আমরা বলেছি যিনি মাসে বা বছরে টাকা দিতে পারবেন না নির্ধারিত হারে, যেটা আপনারা ঠিক করেছেন, তিনি মালিক হওয়ার যোগ্যতা রাখেন কিনা অথবা এই ব্যবসা করার যোগ্যতা রাখেন কিনা এটা আপনারা বিবেচনা করেন। আর সেটি যদি তিনি দিতে না পারেন তার জন্য কম নির্ধারণ করেন, বাৎসরিক ফি বা চাঁদা যাই বলেন না কেন। কিন্তু কোনো অজুহাতে টিপ প্রতি, রাস্তা প্রতি, একটা জেলা ক্রস করলে আরেক জেলার সমিতির নামে টাকা, যে জেলার উপর দিয়ে যাবো সেই জেলার নামে টাকা, এটা চলবে না। কিন্তু রবিউল ভাই, মানে এই যে বাস যেই স্ট্যান্ডে দাঁড়ায় সেবা নিচ্ছে, আপনি যেটাকে বলতেছেন যে এটা লেজিটিমেট, এইটার ওই সেবাটা নেয়ার দায়িত্ব সরকারের পক্ষে নেওয়া কি খুব কঠিন? কারণ আমি হাইওয়েতে, কারণ আমি যেহেতু বাংলাদেশের সবগুলি জেলাতে গেছি, আমার কাছে মনে হয় এইটা তো বাংলাদেশের মন্ত্রণালয় চাইলে, এমনকি সার্ভিস পেমেন্টের ভিত্তিতে সরকারও যদি এইটা করে, এইটার মধ্যে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে এইটা বজায় রাখা এটা সম্ভব নাকি? আপনার কাছে কি মনে হয়? না, কিন্তু সেই প্রক্রিয়ায়
না না, সেই প্রক্রিয়া যেতে হলে একটু সময় লাগবে। আমাদের বাস স্ট্যান্ডগুলির যে ব্যবস্থাপনা যেভাবে গড়ে উঠেছে, সেখানে আমি যেটা বলেছি যে ওনারা ওই সেবাটা ওনাদের ওখান থেকে করেন। আরেকটা কথা বলি, পরিবহনে অনেকে প্রতিদিন কাজ করতে পারে না, তাকেও কিন্তু নিয়মিত শ্রমিক হলে তাকে একটা পে কিন্তু তারা ওই আপনার কালেক্ট করা অর্থ থেকে দেয়। অনেক মালিক আছে যার ধরেন 70টা গাড়ি, কিন্তু 10টা গাড়ি এই মুহূর্তে অচল, তার 70টা ড্রাইভার আছে, 60টা গাড়ি চলছে, ওই 10টা ড্রাইভার যে বসে আছে তারাও তারা ন্যূনতম একটা পেমেন্ট তারা এখান থেকে করে, এই কালেক্টেড অর্থ থেকে করে। আপনি অবাক হবেন, আমাদের বাস শ্রমিক প্রায় 70 লাখের কাছাকাছি পরিবহন সেক্টরের সাথে জড়িত। আমি নিজে দেখেছি তাদের যে যাপিত জীবন, তারা ওই বাসের মধ্যে ঘুমায়, তারা 3 দিন 4 দিন গোসল করে না, এক ড্রেসে, পায়ে স্যান্ডেল নাই, গায়ে ময়লার একটা স্তর পড়ে গিয়েছে, ল্যাট্রিন নাই, যেতে পারে না নিয়মিত, মশায় কামড়াচ্ছে, বাসের মধ্যে শুয়ে আছে, নিয়মিত খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, এরকম ভাবে তাদের যাপিত জীবন। তারাও বেশ তারাও তো জনগণ, তারাও তো মানুষ। আমরা এখানে একটা শৃঙ্খলা আনতে চাই, সেবার মানটা বাড়াতে চাই। পরিবহন শ্রমিকদের এক্ষেত্রে একটা স্যাক্রিফাইস বা রাইট আছে, আবার বাস মালিক যারা আছেন তাদেরও কিন্তু এখানে মনোযোগী হওয়ার দরকার আছে। সরকারেরও কিছু দায়িত্ব আছে এই ক্ষেত্রে, আরো কিছু সাবসিডি, আরো কিছু বাজেট দিয়ে আমরা এটাকে একটু ঢেলে সাজানোর প্রয়োজন উপলব্ধি করে আমরা কিন্তু কাজ করছি। রবিউল ভাই, আমি শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ক্ষেত্রে যে পরিবহন যারা শ্রমিক আছেন তাদের অবস্থা আপনি একদম পারফেক্ট তুলে ধরেছেন। আমি হয়তো তাদেরকে আরও খারাপ অবস্থায় দেখেছি, বিশেষ করে বাথরুম এবং গোসল এবং খাওয়া দাওয়া এবং একটা ঘুমানোর জায়গা সারা পৃথিবীতে যেরকম খুব রাস্তার ধারে যেরকম সেটার মধ্যে আমি যাইতে চাই না, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের, আপনি তো আবাসন ক্ষেত্রের লোক, আপনি দেখবেন যারা শ্রমিক পরিবহন ক্ষেত্রের লোক, যারা নেতা, তারা সবাই বড় লোক, তাদের টাকা তো আর আকাশ থেকে পড়ে নাই, তাদের টাকা এই যে চাঁদাবাজি আপনি যেটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করলেন, আপনার ইন্টেনশন, সেই চাঁদাবাজি থেকেই তারা বড় লোক। তাদের কারো নাম শাহজাহান খান, উনি আওয়ামী লীগ করেন, কারো নাম শিমুল বিশ্বাস, উনি বিএনপি করেন, কারো নাম অন্য খান, তারা কিন্তু বামপন্থী দল করেন, তারা কিন্তু কেউ গরিব না। আমি সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলি যে বাংলাদেশের মানুষের মনে যে কষ্ট লাগছে, এর একটা বড় কারণ হচ্ছে এইটা, এই চাঁদার টাকাটা যে তারা দিচ্ছে, তারা কেউ খুশিয়ে দিচ্ছে, এটার মধ্যে থেকে তাদের কোনো বেনিফিট হচ্ছে না। এবং আপনি যখন বলতেছেন যে আপনি যখন সিমেন্টিক্সের দিকে যাচ্ছেন, আমি জানি আপনি যোগাযোগের ছাত্র, আপনি বুঝাইছেন চাঁদা কোনটা, চাঁদাবাজি কোনটা, কোনটা ইচ্ছা করে দেওয়া হচ্ছে, কোনটা অনিচ্ছা করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষগুলির অবস্থা খারাপের থেকেও বেশি খারাপ হইতেছে। আমরা যোগাযোগ মন্ত্রীর কাছ থেকে আশা করব যে এটা জরুরি ভিত্তিতে দেখা এইটার থেকে বাইরে হয়ে আসার জন্য। এটা তো চলতে পারে না। 70 লাখের লোকের কথা বললেন, আমাদের আত্মীয় স্বজনরাও কিন্তু আসলে গাড়ি চালায় বাংলাদেশে। না, সেটা বেরিয়ে আসার চেষ্টাটা হচ্ছে, আপনি এখানে আস্থা রাখতে পারেন, আমরা করছি এবং এটা করবোই। আমরা যোগাযোগের ক্ষেত্রে একটা শৃঙ্খলা, জবাবদিহিতা, জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বদ্ধপরিকর। তার একটা হ্যান্ডস হিসাবে আমারও কিন্তু শতভাগ এখানে কিন্তু কমিটমেন্ট রয়েছে। আপনি যেটা বলছেন বেনিফিটেড হচ্ছে না, আমি একমত। আমি কিন্তু বলেছি যে কালেক্ট করা অর্থের সদ্ব্যবহার হচ্ছে না এবং সেখানে কিছু অপচয় আছে, দুর্নীতি আছে, আমি দ্বিমত না। অর্থটা ঠিক প্রয়োজনে ব্যবহার হচ্ছে কিনা সেখানে আমারও আপনার মতো কিন্তু আছে, চাহিদা আছে এবং অভিযোগ আছে, সেটাকে আমি বৈধতা দিই। আমি বলেছি যে যখন নির্ধারণ করা হয় তখন তারা যখন তাদের অর্থ তাদের সম্মতিতে কালেক্ট করে, তখন এটা কালেক্ট করা যাবে না, এভাবে যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হস্তক্ষেপ করা যায় না, আমি এটুকু বলেছি। আর অন্য জায়গায় আমি বলেছি যে চাঁদাবাজি নাই, আমার কিন্তু ওই বক্তব্যে তা ছিল না, খণ্ডিত অংশ বলা হয়েছে। আমি খুব খুশি হব ওই 25 মিনিটের সাংবাদিক সম্মেলনটা যদি আপনি শোনেন। আমার বিশ্বাস, আমি 25 মিনিটের সাংবাদিক সম্মেলনটা শুনছি। রবিউল ভাই, আপনার জার্নালিজমে পড়লে কি হয়, আমরা একটা পরিবারের মতো, তো আপনারা আমি আসলে মানুষের সামনে আমি বলি, আমি 25 মিনিটের সংবাদ সম্মেলনটা শুনছি, আপনার বক্তব্য শুনছি, আপনার প্রশ্ন শুনছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনার ওইখানে বলা উচিত ছিল যে কোনো ধরনের অ্যাসোসিয়েশনের মাধ্যমেও যদি চাঁদাবাজি হয় সেইটা আমাদের কোনো একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাইতে হবে। দ্যাট ওয়াজ মাই অ্যান্টিসিপেশন বিফোর ইউ অ্যাকচুয়ালি স্টার্টেড ইট। আমার আশা ছিল যে আপনি বলবেন যে ওই চাঁদাবাজিটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাইতে হবে। আচ্ছা, আপনি ঠিক আছে, কিন্তু আপনি প্রশ্নটা শুনেছেন কিনা জানি না। আমি তো আপনার মতো এত বিচক্ষণ মানুষ না, পলিটিশিয়ান। না, আপনি প্লিজ, আমাকে প্রশ্ন ছিল যে পরিবহন খাতের থেকে যে টাকা কালেক্ট হচ্ছে সেই টাকা কালেক্ট করা বন্ধ করার জন্য আপনি কি করবেন।
আমি বলেছি যে পরিবহন সেক্টর থেকে যে টাকা কালেক্ট হচ্ছে, একটা হলো চাঁদা আর একটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাটাকে আমি ব্যাখ্যা করেছি এভাবে, আর চাঁদাবাজিটাকে আমি ব্যাখ্যা করেছি এভাবে, এবং আমি এও বলেছি চাঁদাবাজি চলবে না, কিন্তু সবটাকে যেভাবে চাঁদাবাজি দেখা হচ্ছে সবটা চাঁদাবাজি না, কিছু আছে টাকা এভাবে তারা সম্মতিতে কালেক্ট করছেন, আমি ওটাকে চাঁদাবাজি বলতে চাচ্ছি না, তবে ওখানে স্বচ্ছতা প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে, সেটা আমি কিন্তু ওই বক্তব্যে বলেছি। এখন ধরেন আমি যদি বলতাম যে এরা কিভাবে হচ্ছে সবকিছু দেখবো, আমি দুটি জিনিসকে আরো বেশি জনগণকে কনসার্ন করার জন্য বলে দুটিতেই শুদ্ধতার প্রয়োজন আছে সেটা ব্যাখ্যা করতে চেয়েছি। এখন সেটা হয়তো ভুল ব্যাখ্যা হতে পারে, একটা শব্দ বাদ হতে পারে, বা সমঝোতা কথাটা বলেছি, সমঝোতার কথাটাকে ওরা মনে করেছেন ওই ক্ষেত্রে বলেছে, কিন্তু আমি বলেছি সমঝোতা মানে নির্ধারণ করার ক্ষেত্রে মালিকরা সমঝোতা করেছে, যে 10 জন মালিক, 100 জন মালিক, 1 লাখ মালিক, তাদের সমিতি আলোচনা করে ঠিক করেছে যে চাঁদা হবে ধরেন 10 টাকা, ওই যে একমত হয়েছে ওটাকে আমি সমঝোতা বোঝাতে চেয়েছি। ওকে ওকে, কিন্তু আমি 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 শুধু আপনাকে এতক্ষণ আলোচনায় বুঝাতে চেয়েছিলাম যে মানে যাই থাকুক না কেন আপনার কর্ম দিয়ে কিন্তু আমরা আসলে আপনাকে দেখবো যে আপনি কতখানি সফল হইলেন। আমরা নিশ্চয়ই, আপনি যদি আমাদের সময় দেন, আমরা 2 মাস 3 মাস 6 মাস পরে আপনার সাথে আবার কথা বলতেই থাকবো। আমরা দেখবো বাংলাদেশের মধ্যে থেকে আপনি আসলে কতটুক কি করতে পারলেন, কারণ মুখের কথার থেকে আমি মনে করি যে মুখের কথা থেকে দৃষ্টান্ত অনেক ভালো। আমরা আসলে দৃষ্টান্তে কি দেখতে পাচ্ছি সেইটা আমাদের অনেক বেশি চাওয়া থাকবে আর কি।